বং দর্পণ, বিনোদন সবার জন্য। ভারতীয় চারুকলা মন্দিরের ১৬তম বার্ষিক শিল্পকলা প্রদর্শনী উদ্বোধন হলো ১ এপ্রিল ২০২৬ গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালার প্রথম এবং দ্বিতীয় তল জুড়ে চলছে এই প্রদর্শনী। ৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। শুভ খুব জোর করে বলেছে যে আমাদের স্যার যিনি রামচিং করবে তার কাজ নিয়ে যখন আমরা কথা বলছিলাম, স্যারের কোলের মাথা রেখে উনি দেহ আমাদের ইতিহাসটা যদি পরম্পরা আমরা নিয়ে আসি, বাংলার বুকে এত বড় শিল্পী সারা বিশ্বের মধ্যে, শুধু বাংলা বলবো না, ভারতবর্ষ বলবো না, সারা বিশ্বের মধ্যে একটি নাম আছেন শিল্প সাংস্কৃতিক জগতের ভাস্কর্য শিল্পে, যেটা মাননীয় তারক তলানী। একটু হাততালি আপনাদের। ওনার শিল্প সৃষ্টি যেটা আছে হয়তো আপনারা দেখেননি, সব কিছু কিছু নিদর্শন আমরা পাই, দেখি। পুষ্পস্তবক না করুন। মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শুভজিৎ। আজ ২০২৬ সাল, ২০১৮ সাল থেকে আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের ধারাবাহিকভাবে আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের প্রত্যেকটা প্রদর্শনীতে, এবং গত বছরটা যেটা আসতে পারেনি, প্রত্যেকটা বছর প্রদর্শনীতে আমরা জেঠুতে পেয়েছি। শুধু পেয়েছি না, আমরা আবদার করেছি। আর ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে শ্রদ্ধেয় শ্রী তারকরাই নামটা পরিপূরক হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের বিগত ২ বছর আগে আমাদের বোর্ডের প্রধান উপদেষ্টা পদে কিন্তু আমরা শ্রদ্ধেয় শ্রী তারকরাই মহাশয়, তাকে জেঠু বলি, আমরা জেঠুকে আমরা পেয়েছি আমাদের বোর্ডের প্রধান উপদেষ্টা পদে। আমাদের ভারতীয় চারুকলা মন্দির আজ দিকে দিকে যেমন বিস্তৃত হচ্ছে, দিকে দিকে ছড়িয়ে পড়ছে, তাদের আমাদের মাথার উপর যে সকল মানুষের হাত রয়েছে, আমাদের মাথার উপর যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রদ্ধেয় শ্রী তারকরাই মহাশয়, শ্রদ্ধেয়া স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, শ্রদ্ধেয়া
ডক্টর ভারতী স্বর্ণকারের, শ্রদ্ধেয় ডক্টর সমীর ঘোষ, শ্রদ্ধেয় ডক্টর মিতা ঘোষ, এই কজন মানুষকে আমরা সঙ্গে পেয়েছি। আমরা উপদেষ্টা মণ্ডলী পদে বা আমরা যেটা বলি, আমরা শো করি, আমাদের বোর্ডের সঙ্গে যারা উপদেষ্টা পদে রয়েছেন তারা রয়েছেন। ডক্টর চিত্রলেখা চৌধুরী, তার বয়স হয়েছে এখন বর্তমানে। আমরা যেটুকু পেয়েছি, আজ আমাদের যে প্রদর্শনীটা হচ্ছে, যেটু যখন গিয়েছিলেন গ্যালারি দ্য গোল্ডেন উইংসে প্রথম বছর আমাদের প্রদর্শনীতে 2018 সাল, সেই বছর আমাদের 60 জনকে নিয়ে আমাদের এক্সিবিশনটা হচ্ছিল, 60 জনের কাছাকাছি। আজ আমার বাবার মানে শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত ঘোষ মহাশয়ের একটা স্বপ্ন ছিল যে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা দুটো তলা মিলিয়ে আমরা প্রদর্শনী করব। আজ সেই স্বপ্নটা আমরা সার্থক করতে পেরেছি। 16তম আমাদের যে প্রদর্শনী, 16তম প্রদর্শনী আমরা গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালার দুটো তলা মিলিয়ে আমরা করছি। আমরা 20তম প্রদর্শনী আমরা সম্পূর্ণ একাডেমি অফ ফাইন আর্টস সম্পূর্ণটা নিয়ে আমরা করব, অথবা আইসিসিআর সম্পূর্ণটা নিয়ে আমরা করব, কেবলমাত্র একটা গ্যালারি নয়। ভারতীয় চারুকলা মন্দির আপনারা সকলেই জানেন যে আঁকা, নাচ, গান, আবৃত্তি আমরা সবকিছু নিয়ে কাজ করলেও মূলত ভারতীয় চারুকলা মন্দির কাজ করে থাকে ছবি আঁকা নিয়ে। কলকাতার বুকে যারা ছবি আঁকছেন প্রায় অনেকেই আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে তারা যুক্ত। এই কথাটা বলবো। এবার জেঠুকে আমি কিছু বলবো, তবে জেঠুর ব্যাপারে আমি সবাইকে বলেছি, আর যারা ইয়াং জেনারেশন যারা রয়েছে, যারা একেবারে নতুন, তাদের উদ্দেশ্যে বলি, পুরনো সকলেই জানো আমাদের রামকিঙ্কর বেইজ, শ্রদ্ধেয় শ্রী রামকিঙ্কর বেইজের একদম শেষ যার হাত ধরে রামকিঙ্কর বেইজ চলে গিয়েছিলেন, সেই যে পরম্পরা, গুরুমুখী যে পরম্পরা যেটা চলে আসছে, সেটা হচ্ছে শ্রদ্ধেয় শ্রী তারকরাই মহাশয়। রামকিঙ্কর বেইজকে আমরা দেখিনি, কিন্তু রামকিঙ্কর বেইজের হাতের স্পর্শ আমরা পাই আমরা জেঠুর মাধ্যমে। রামকিঙ্কর বেইজের অসংখ্য কথা বা অসংখ্য না জানা কথা, যে কথাগুলো আমরা কোনো বইতে আমরা পড়িনি বা বইতে আমরা পাইনি, এগুলো আমি জেঠুর মুখ থেকে আমরা শুনেছিলাম। আমাদের শান্তিনিকেতনে জেঠু যত বছর ছিলেন বা কাজ করেছেন, এমন দিন গিয়েছে, আমি একটু বলে নিই, এরপরে শ্রদ্ধেয় সুব্রত বন্দ্যোপাধ্যায় আসবেন। জেঠু তাহলে তখনই জেঠু বক্তব্যটা রাখবেন, জেঠু সকলের সামনে, মানে জেঠু যদি জেঠু বলবেন। আর আমাদের সত্যজিৎ রায় যখন শান্তিনিকেতনে গিয়েছিলেন, সত্যজিৎ রায়ের সেই সময় কাজ করেছিলেন আমাদের শ্রদ্ধেয় শ্রী দ্বারক গড়াই। তানসেনের অরিজিনাল ছবিটা কারা দেখেছেন একটু দেখে হাত তুলুন তো। তানসেনের অরিজিনাল ছবিটা কেউ পেয়েছেন? অরিজিনাল তানসেনের স্কাল্পচার বানানোর ছিল, ভাস্কর্য। জেঠুর কাছে সেই কথাটি আসে এবং অনেক রিসার্চ করে সেটা পরে বলে, যেটা থেকে আমি বলবো, যেটা তুমি যদি একটু বলো এই কথাগুলো। তানসেনের প্রথম স্কাল্পচার কিন্তু জেঠু করেন। এরকম অসংখ্য ব্যাপার জেঠুর সঙ্গে আমাদের শান্তিনিকেতনের কলা ভবন, আমাদের মানে তারকরাইয়ের মানে একটা পরিপূরক, একটা সম্পৃক্ত হয়ে গিয়েছে নামগুলো। এটুকু কথা আমি বলবো। এবার বাবা যদি কিছু বলবো। আমরা তো ওনার মুখ থেকে, আসানসোল থেকে জয়ন্তবাবু এসেছেন, জয়ন্তবাবুর সামনেটাই চলে আসুন। জয়ন্ত বছর হয়েছে জেঠুর কোনো কাজ জেঠু আর বিক্রি করেন না, সেই কাজগুলোকে রিজার্ভ করে রাখা হয়। যদি আপনারা পারেন, আমাদের বাঁশদ্রোণীতে জেঠুর বাড়ি, আপনারা পারলে যাবেন, এটা যাওয়াটা উচিত। আমাদের কলকাতার বুকে আমি আমি জানি না কতটুকু, হয়তো সম্মান রেখেই বলছি, এরকম ভাবে কেউ স্টুডিওতে কাজ করেন কিনা আমার জানা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা মিউজিয়াম, গোটা একটা মিউজিয়াম ওনার বাড়ির নিচের মধ্যে। খুব ছোট ছোট কাজ নয়, বিশাল একটা কাজ। আমাদের ব্রোঞ্জের কাজ করার জন্য লাইন করা, মেশিন, চেন, সবকিছু ওনার একটা স্টুডিওতে উনি কাজ করেন, আরেকটা স্টুডিওতে উনি ছোট ছোট কাজগুলো করেন। ওটা কিন্তু মিউজিয়ামের মতো, গ্যালারির মতো সাজিয়ে রাখা ওনার কাজগুলো। মানে ছেলের মতো আমাকে ভালোবাসতেন। বাবার এবং রামকিঙ্কর দার জন্ম একই বছরে একই মাসে, শুধু দিনটা একটু এদিক ওদিক। তো এই জন্য ওনাকে আমি খুব স্নেহ, মানে ওনার স্নেহের একটা ছেলের মতো আমি ওনাকে, উনি আমাকে আদর করতেন, ভালোবাসতেন এবং প্রতি মুহূর্তে আমার কাজ দেখতেন এবং কাজ নিয়ে নানান রকম উনি
মন্তব্য করতেন, ধুয়ে দিতেন। এইভাবে ওনার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। সব থেকে আশ্চর্য হলো, উনি যখন ইউনিভার্সিটিতে ঢুকতেন, আমি যেখানে কাজ করতাম আগে একদম স্ট্রেট এসে সেখানে চলে যেতেন যে আমি কি করছি দেখে। আমি হয়তো কোনো কারণে বাথরুমে গেছি, ওখানে নেই, তো উনি পাশের একটা ছেলেকে ডেকে বলেন, এই শোন শোন, তারক কোথায় রে? এই তো ছিল তো, দেখ দেখ দেখ। সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল। আমি গেছি, হয়তো হোস্টেলে গেছি সেখানে, তো ওখানে সব ছেলেরা যাও যাও, কিঙ্করদা তোমাকে খোঁজ করছে। কি হয়েছে, কোথায় গিয়েছিলে? বলে যেতে পারো না। তো এইভাবে আর কি, মানে উনি অসুস্থ হয়ে গেছেন হসপিটালে, সামার ভ্যাকেশন, তখন আমি বাড়িতে গ্রামে চলে গেছি। তো যিনি প্রিন্সিপাল ছিলেন দিনকর কৌশিক, তো উনি কৌশিক দাকে বলছেন, ওই সবাই আসছে, তারককে দেখছি না তো। তো উনি তখন বললেন যে না, ও তো এখন বাড়ি গেছে, গ্রামের বাড়িতে গেছে। না না না, ওকে এক্ষুনি নিয়ে এসো। তো সে কৌশিক দা ছেলে বিজয়, সে গাড়ি করে, পুরো গাড়ি নিয়ে চলে গেল সেই আমার গ্রাম থেকে, গ্রামে গিয়ে ওখান থেকে নিয়ে এলো। তখন বাবাও খুব অসুস্থ ছিল, এই জন্যই আমি গিয়েছিলাম। যাই হোক, তখন বাবা আমাকে বললো, যা যা তুই যা, আমি ঠিক হয়ে যাব, আমার জন্য ভাবিস না। এবং আমি যখন এলাম, তখন যে মানে কি বলবো, হাসপাতালে যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তাকে ডেকে বললেন, শোনো, এখানে আর একটা খাট দাও আমার বেডের পাশে। তাহলে বুঝতে পারছো, মানে এতটাই আমাকে স্নেহ করতেন। মানে উনি অসুস্থ, ওনার খাটের পাশে আমাকে আর একটা খাট দিতে হবে এবং ওনাকে সারাক্ষণ পাশে থাকতে হবে। তো এটা হচ্ছে আমার সৌভাগ্য। শেষে যখন মারা গেলেন, এখানে পিজিতে ওনাকে রাখা হয়েছিল এবং উনি চাননি যে এখানে ওনাকে রাখা হোক, ওকে শান্তিনিকেতনে যেতে চাইছিলেন, অনেকবার রিকোয়েস্ট করেছিল, কিন্তু কোনো ডাক্তার পারমিশন দিল না, কারণ বলছে যে ওনাকে নিয়ে যেতে গেলে উনি রাস্তাতেই মারা যাবেন, এমন অবস্থা। তো সেই অবস্থার মধ্যে তো আমি প্রতিদিন ওখানে ওনার সঙ্গে দেখা করার জন্য ওনারা আমাকে একটা কার্ড দিয়েছিল, আমি এনি টাইম ওখানে যেতে পারি, সে রাতে হোক সকালে হোক যে কোনো সময়, সেই রকম একটা পারমিশন কার্ড। তো আমি সবসময় যেতাম, বসতাম, এবং উনি সারাক্ষণই শুধু আমাকে বলতেন যে তুই আমাকে নিয়ে চল এখান থেকে, আমি তো বাঁচবো না, আমি এখানে, আমার দম বন্ধ হয়ে আসছে। যাই হোক, সেখান থেকে তো ডাক্তারের পারমিশন দিল না। যখন মারা গেলেন যেদিন, সেদিন আমি অনেক সকাল সকাল গেছি, এমনিতে আমি যেতাম 10:30 11টার সময়, সেদিন আমি 8:30টার সময় গেছি। উনি দেখছি কোনো কথা বলছেন না, শুধু তাকিয়ে আছেন আর চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে, আর আমার হাতটাকে চেপে ধরে আছেন। তো আমি কিঙ্করদাকে জিজ্ঞেস করছি, কি হয়েছে কিঙ্করদা, কথা বলছেন না কেন? শুধু একদম তাকিয়ে আছেন, একটা কথা নেই। আমি সঙ্গে সঙ্গে নার্সকে বললাম, ডাক্তার এলো, ডাক্তার বললো যে ওনার সময় হয়ে এসছে, ওনারা ইয়ে করা যাবে না। ঠিক তাই, উইদিন 15 মিনিটস উনি চলে গেলেন। আমার হাতটা যে ধরেছিল একদম চেপে, সে ছাড়েনি হাতটা। তারপর মারা যাওয়ার পর নার্স এসে হাতটাকে খুলে দিল। এইভাবে আমি ওনাকে পেয়েছি, এবং এত আন্তরিকতা ছিল, ওনার আশীর্বাদ ছিল। এবার আমি একটু কাজ নিয়ে বলি, তোমরা তো অনেকেই আছো আর্ট নিয়ে কাজ করছো, মানসিকতাটা এমন হবে যে আমি যে শিল্প করছি এটা শুধু ব্যবসার জন্য নয়, মানে সৃষ্টি,
প্রতিটি কাজের মধ্যে একটা এই চিন্তাধারা থাকতে হবে যে আমি যেটা করছি এর আগে কেউ করেনি, এইরকম ভাবনা চিন্তা, একটা নতুন কিছু প্রেজেন্টেশন। তোমরা এসো, আমি তোমাদেরকে আপ্যায়ন করছি, তোমরা আমার গ্যালারি দেখবে। আমার কাছে, আমি ব্যবসার জন্য ছবি আঁকা বা আমি মুক্তি করিনি। ভারতবর্ষে এমন কোনো শিল্পী নেই যে একদিকে পেন্টিং করছে আবার সঙ্গে সঙ্গে ভাস্কর্য। ভাস্কর্য শুধু নয়, আমি বিশাল বিশাল সব পাথরের কাজ করেছি গাজিয়াবাদে। তো ওখানকার যে মুলায়ম সিং ছিল চিফ মিনিস্টার, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা আপ गाजियाबाद के लिए कुछ सोचिए। আমি বলেছিলাম ঠিক আছে, আপ জমিন দিজিয়ে। ওরা একটা আমাকে জায়গা দিয়েছিল 25 একর ল্যান্ড। তো আমাকে বললো যে এটা আপনি কি করবেন। আমি বলেছিলাম এটা একটা কালচারাল হাব হবে। তো ঠিক বুঝতে পারলো না, তারপরে বুঝালাম যে কালচারাল যে সমস্ত নানান ধরনের সঙ্গীত, তারপরে সাহিত্যে সব রকম এভাবে 5-6টা বিল্ডিং হবে, আর্টের একটা হবে, আর সারাউন্ডিং সমস্ত জায়গাতে স্কাল্পচার, বড় বড় স্কাল্পচার 14 ফুট 15 ফুট 20 ফুটের স্কাল্পচার বসানো হবে। তো উনি তো খুব খুশি হয়ে আমাকে মানে একদম জড়িয়ে ধরলেন, বলেন अच्छा दादा आप ये तो बताइए इस काम के लिए आपको कितना देना पड़ेगा। तो আমি ওকে বলেছিলাম যে मुझे एक पैसा भी नहीं चाहिए, आप सिर्फ मेरे आने जाने का बंदोबस्त करो, रहने का, बस और कुछ नहीं चाहिए। তো ওর ছেলে অখিলেশ, সে তখন চিফ মিনিস্টার, আরে অখিলেশ দাদাকে পেয়েছো। তো আজও মনে আছে যে এত আমাকে রেসপেক্ট দিয়েছে ওরা। এবং আমি ওখানে বিভিন্ন ন্যাশনাল ক্যাম্প করেছি, পাথরের স্টোন কার্ভিং, বড় বড় স্টোন 15 ফুট 10 থেকে 15 ফুট নানান ধরনের স্কাল্পচার করে, সেই সমস্ত স্কাল্পচার শহরের বিভিন্ন জায়গায় আমি গাজিয়াবাদে ওগুলোকে ইনস্টল করেছি। আর ওই যে স্কাল্পচার গার্ডেন যেটা হয়েছে সেইখানেও অনেক কাজ বসানো হয়েছে। তো এখন ওরা আমাকে চাইছে, এখন বিজেপি গভর্নমেন্ট এসছে, সেখানে ওদের কাজ, অনেক কাজ আছে। ওখানে একটা শ্যামাপ্রসাদ মুখার্জি পার্ক আছে, সেটা প্রায় 35 একর ল্যান্ডের উপর। তো ওদের ইচ্ছে যে আমি গিয়ে ওই কাজ ওটাকে ডেভেলপ করি। যাই হোক, এটা একটা কথা। আমি যেটা বলতে চাইছি যে কাজ শুধু মানে আমার অসংখ্য কাজ একজন মানে দিল্লির, সে সব কাজ কিনে ও বিদেশে সেল করছিল, কিন্তু এটা আমার জানা ছিল না। আমি যখন জানতে পারলাম তখন আমার বহু কাজ বিদেশে চলে যেত, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় এগুলোকে বিভিন্ন গ্যালারিতে সেসব কাজ চলে গেছে। এবং যখন জানতে পারলাম যে আমার সব কাজ ও নিয়ে বিদেশে বিক্রি করছে, তখন আমি স্টপ করে দিলাম। আমি বললাম আমি আর কাজ দেব না, কারণ আমরা আফটার মাই ডেথ আমার কাজ যদি এখানকার জেনারেশন, এখানের ছেলে মেয়েরা যদি দেখতে না পায়, তাহলে আমার কাজ করার তো কোনো অর্থই হয় না। তখন ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, সবাই শুনেছি, জানো বোধহয় তোমরা, ভারতবর্ষের যে গ্যালারি, ওর যে ডিরেক্টর ছিল আনিস ফারুকি, ও আমার খুব ভালো বলবো, আমাকে ভীষণ রেসপেক্ট করতো, মানে পা ছুঁয়ে প্রণাম করতো। তো ফারুকি একদিন আমাকে বললো যে দাদা ওদের কাছে আমার 20-25টা কাজ আছে, তো আমি কাজ বিক্রি করছি না। তখন আমাকে বললো যে দাদা কাজ দিচ্ছেন না কেন? তো আমি বললাম যে আমার সমস্ত কাজ বাইরে চলে যাচ্ছে, বিদেশে ফরেনাররা আমার কাজ ভীষণ লাইক করে, ওই জন্য ওরা সব কিনে নিচ্ছে। তো ওই জন্য আমি আর কাজ কোথাও দিচ্ছি না বা এক্সিবিটও করছি না। তখন উনি আমাকে কথা দিলেন যে ঠিক আছে, আপনি যত কাজ আপনার আছে সমস্ত কাজ আমরা কিনবো, ন্যাশনাল গ্যালারি সেই কাজ কিনবে, এবং আমার নামে ওরা একটা বিল্ডিং করবে আলাদা ভাবে,
এবং সেখানে লেখা থাকবে তারক বড়াই গ্যালারি। তো আমার দুর্ভাগ্য যে সেটা মাঝপথে উনি হঠাৎ করে স্ট্রোকে মারা গেলেন, এবং উনি মারা যাওয়ার ফলে এই ব্যাপারটা থেমে গেছে। যদিও নেক্সট পার্সন যারা আসছে পরপর চেঞ্জ হলো কয়েকজন, এবং তারা প্রত্যেকেই বলেছে যে হ্যাঁ স্যার আমরা কাজ রাখবো, আপনার কোনো চিন্তা নেই, আমরা, কারণ আপনি আমাদের কাজ একসঙ্গে সব দেবেন, যেটা একটা বিরাট আমাদের সৌভাগ্য, আমরা সব কাজ রাখবো এবং এইভাবেই হবে। তো সেইভাবে এখন প্রসেসিং হচ্ছে, আর্কাইভ তৈরি হচ্ছে। আর আমার যত স্কাল্পচার আছে সেই সমস্ত কয়েকশো স্কাল্পচার, পেন্টিংস আছে, কয়েক হাজার ড্রয়িংস আছে, সব 3খানা বই আকারে বের করা হচ্ছে। ওইগুলো কমপ্লিট হয়ে গেলে ওরা সমস্ত কাজ নিয়ে গিয়ে ওখানে রাখবে। আর একজন ওখানে দিল্লিতে কিরণ নাগার মিউজিয়াম হয়েছে, যেটা এই ন্যাশনাল গ্যালারি 3 টাইমস বিশাল। তো ওর যে হাজবেন্ড কিরণের, শিব নাগার, ও হলো ভারতবর্ষের এখন ফাইন্যান্সিয়াল 1 নম্বরে। ও কোনোভাবে জানতে পেরেছে যে আমি কাজগুলো সব ওদেরকে দিয়ে দেবো, ন্যাশনাল গ্যালারিকে দেবো, মানে গিফট না, ওটা পয়সা দেবে, যা ভ্যালুয়েশন করে সেটা টাকা আমাকে দেবে। তো সেটা বড় কথা নয়, কাজগুলো যে রাখবে। তো শিব নাগার তখন আমাকে ফোন করে বললো, দাদা আপনি একটা কাজ ওকে দেবেন না, আমি আপনার সমস্ত কাজ রাখবো, যতগুলো ফ্লোর লাগে আমি রাখবো। তো এই অবস্থায় এখন পড়ে আছে। এখন দেখা যাক কি হয়। এখন কাজ চলছে, মানে কি বলবো, যা সব আর্কাইভ 50% হয়ে গেছে, এখনো হচ্ছে। তো আমি যেটা বলতে চাইছি যে ছবি আঁকা, স্কাল্পচার করা, মানে এই নয় যে আমি একটু করে করলাম, মানে আমি এখনো স্টিল, আমার এই 83 বছর চলছে আমার বয়স, এখনো আমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে কাজ করি। এবং কি বলবো, যে আমি কাজ যদি না করতে পারি তাহলে সেদিন আমার ঘুম আসে না, মানে মনে হয় ইস আমার একটা দিন নষ্ট হয়ে গেল। এই ব্যাপারটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা কাজ করে সেইভাবে ইয়ে করতে পারবে না। তো সেই জন্য বলি, কাজ করো, আর সবসময় মনে রাখতে হবে যে আমি একটা দৃষ্টান্ত স্থাপন করব। শুধু কাজ নয়, দুটো কাজ করলাম ব্যাস হয়ে গেল তা নয়, সেইভাবে যদি কাজ করো সকলেই দেখবে নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছতে পারবে। আজকে তাহলে এই হলো শেষ। আচ্ছা, আরেকটা কথা যদি কিছু এর কথা বলেন যে একটা সময় গিয়েছিল তুমি চাকরি থেকে বেরিয়ে গিয়েছিলে, মানে ওই সময়টা যদি কথা তুমি একটু বলো, তুমি বলেছিলে সময়ের কথা। না, আমি একটা সময় যখন ওখান থেকে শান্তিনিকেতন থেকে কলকাতায় এলাম, তখন বাবার সঙ্গে আমার কন্ডিশন ছিল যে তুমি পাস যখন করে যাবে তারপরে কিন্তু তুমি আমার থেকে টাকা পয়সা নেবে না। তো আমি সেটাতে মানে বাবার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম। এবং যখন আমি পাস করলাম, শান্তিনিকেতন থেকে, কলাভবন থেকে পাস আউট হলাম, এবং তারপর তখন আমার মাত্র 300 টাকা আমার হাতে। আমি ওই টাকা নিয়ে কলকাতায় চলে এলাম। কলকাতায় এসে একটা ইন্টেরিয়র ডেকোরেশন ফার্ম, সেটাও ভারতবর্ষের বৃহত্তম ফার্ম, নেক্সাস। তো ওখানে কমল মজুমদার ছিলেন ডাইরেক্টর। তো উনি আমার সঙ্গে কথা বলেন যে তুমি যদি এখানে কাজ করো, ভালো কাজ হয়, তাই তোমাকে পার্মানেন্ট করে নেবো। যাই হোক, আমার কাজ দেখে উনি খুশি হলেন, এবং ওখানে আমি ছিলাম 3 বছর, 2.5 বছর মতো কাজ করেছিলাম। তো কিন্তু ওরা আমার কাজ দেখে এত খুশি হয়েছিল যে মানে আমি যা বলেছি, এবং মজুমদার আমার নতুন নতুন সেই এক একটা কাজের মধ্যে যে আমি নতুনত্ব একটা ওদেরকে মানে আইডিয়াস দিতাম, ওই জন্য উনি আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতেন, সব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি যেতেন, আমাকে সঙ্গে নিয়ে যেতেন, কারণ ওই আইডিয়াস গুলো পাওয়ার জন্য।
তো এই হয়েছে ব্যাপার। তারপরে আমি ছেড়ে দিলাম, যখন ছাড়লাম তখন উনি ভীষণ দুঃখ পেয়েছিলেন। উনি বলেছিলেন কি চাই তোমার বলো। তা বললো আমি কাজ করতে চাই। আমি বললাম, তোমাকে সব ব্যবস্থা করবো। আমি বললাম না, আমার নিজস্ব একটা হাত করবো, নিজস্ব স্টুডিও করবো। তারপরে আমি ছেড়ে এলাম। তখন মানে এইভাবে আমার চাকরি জীবন একটু কয়েক বছর গিয়েছিল। আর বড় কিছু জানার না, এরপরে আমি আবার আসবো, মানে সুব্রতবাবু আসুক, তোমার থেকে আরো কিছু কথা জানবো যে এত বছর তুমি মানে ভারতীয় রেলওয়ে মন্দিরের জার্নিটা দেখছো, সেটার ব্যাপারে। তো সেটা এখন বসানোর পরে এই কথাগুলো তোমার থেকে আমরা শুনবো। সকলে একটু জেনে নিন এখন চারজনের কাজ, ঠিক আছে? একটু ছবিটা ছবিটা একটু সামনে পৌঁছে যাবো। জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বাহিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষের করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। শুভ সূচনা করতে চলেছি ভারতীয় চারুকলা মন্দিরের 16তম বার্ষিক চিত্র প্রদর্শনী। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে 160 জন চিত্রশিল্পী, ভাস্কর্য শিল্পীদেরকে নিয়ে আজ মহা সমারোহে আমরা শুভ সূচনা করতে চলেছি আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের 16তম বার্ষিক চিত্র প্রদর্শনী। যে চিত্র প্রদর্শনীতে যেমন বিভিন্ন আর্ট কলেজের যারা শিক্ষক তারা অংশগ্রহণ করেছেন, আবার যারা একদম ক্ষুদে শিল্পী, একদম বাচ্চারা, তারাও অংশগ্রহণ করেছেন। ঠিক তেমনি যারা স্পেশাল, যারা আমাদের থেকে অনেক অংশে মানসিক দৃঢ়তা, মানসিক শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে, সেরকম 10 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন। তারা হয়তো আজ প্রত্যেকে এসে উপস্থিত হতে পারেননি। আমাদের মধ্যে আজ এসে উপস্থিত হয়েছেন আমাদের বোর্ডের প্রধান উপদেষ্টা। 2018 সাল থেকে যাকে ক্রমাগত আমরা পেয়েছি, এমন দিন গিয়েছে আমরা বিভিন্ন কঠিন সময়ের মধ্যে আমাদের যে প্রদর্শনী সেগুলো আয়োজন করেছিলাম আমরা, যিনি এক বাক্যে বলেছিলেন যে আমি রয়েছি, চিন্তা নেই, আমি থাকবো। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য চিত্রশিল্পী, স্বনামধন্য ভাস্কর্য শিল্পী শ্রদ্ধেয় শ্রী তারক গড়াই মহাশয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলাকে যারা পথ দেখাচ্ছেন। বাংলার বিভিন্ন চিত্রশিল্পীর নাম আমরা শুনেছি। আজ বাংলা যাদের নামে বিখ্যাত, বাংলা বিখ্যাত হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়ালিটির জন্য, আমাদের মানসিকতার জন্য। আমাদের ভারতবর্ষকে বাংলার মধ্যে থেকে কিছু মানুষ উঠে আসেন যারা পথ দেখান। তাদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়, যার রঙের জাদুর খেলা আমরা সব সময় দেখি। ঠিক তেমনি শ্রদ্ধেয় শ্রী তারক গড়াই মহাশয়, যার কথা আপনারা শুনলেন, শান্তিনিকেতনের কলা ভবন থেকে রামকিঙ্কর বেইজের সন্তান বলতে পারি, রামকিঙ্কর বেইজের নিজের হাতে গড়া যে মানুষটি শ্রদ্ধেয় শ্রী তারক গড়াই মহাশয়, আজকে একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হতে চলেছি। প্রত্যেকে আমরা আবেদন করব
করবো আমাদের অনুষ্ঠানটি যতক্ষণ চলবেন আপনারা হলের মধ্যে যারা থাকবে নিজেদের সেলফোনটি নিজেরা একদম মিউট করে রাখুন, সাইলেন্ট মোডে পাঠিয়ে দিন। তাদের কথা আমরা শুনবো, অলরেডি আমরা শ্রদ্ধেয় তারকারাই কথা আমরা শুনেছি, কিন্তু আমরা যে ভারতীয় চারুকলা মন্দির যে জার্নিটা তিনি রেখেছেন 60 জন চিত্রশিল্পী থেকে শুরু করে আজ 160 জন চিত্রশিল্পীর কাজ। একটা সময় আমাদের কাছে বিভিন্ন আবেদন আসতো, ভারতীয় চারুকলা মন্দির মূলত যেহেতু একটি আঁকা নাচ গান আবৃত্তির পরীক্ষার বোর্ড, আমরা যেহেতু আঁকার উপরই বেশি কাজ করি, যখন আমরা প্রদর্শনগুলো করতাম সকলে জিজ্ঞাসা করতো যে স্টুডেন্টদের কাজও আমরা এক্সিবিট করতে চাই, আমরা করতে পারতাম না। বোর্ডের বিভিন্ন লোকরা বলতে যে বিভিন্ন সনদ যেগুলো গ্যালারিগুলোর যারা নাম করা গ্যালারি সেই সব গ্যালারিতে বাচ্চাদের কাজ এক্সিবিট করা যায় না। শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত ঘোষ মিথটা ভেঙে দিয়েছিলেন, 4 বছর আগে বলেছিলেন না বাচ্চাদের কাজও থাকবে। তারপরেও যখন কথা উঠলো কেন বড়দের কাজের সঙ্গে বাচ্চাদের কাজ মিলিয়ে ফেলা হচ্ছে, রঞ্জিত ঘোষ সিদ্ধান্ত নিলেন কেবলমাত্র একটা গ্যালারি না 2টো গ্যালারি মিলিয়ে কাজ হবে। একটা গ্যালারিতে সিনিয়র আর্টিস্টদের কাজ, একটা গ্যালারিতে যারা জুনিয়র একদম ক্ষুদে শিল্পী তাদের কাজ। আজ আমরা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছি শ্রদ্ধাশ্রী তারকরা মহাশয়, শ্রদ্ধাশ্রী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো মহাশয়রা, তারা এগিয়ে দেবেন আমাদের পরবর্তী প্রজন্মকে। তাদেরকে নতমস্তকে আমাদের ভারতীয় চারুকলা মন্দির পরিবার আমরা দুজনকে আমরা প্রণাম জানাই, আমরা প্রত্যেকে যে তারা উপস্থিত হয়েছেন, আমরা ধন্য, আমরা ঋদ্ধ। প্রথমে আমাদের সুব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে স্যারকে বরণ করে দেবেন উত্তরীয় করিয়ে। আমাদের বোর্ডের অন্যতম সদস্য শ্রী চিরদীপ চট্টোপাধ্যায়, ব্যাচ পড়িয়ে বরণ করে দিচ্ছেন বোর্ডের কর্ণধার শ্রদ্ধেয় শ্রীমতী অঞ্জনা ঘোষ মহাশয়া। স্যারকে বরণ করে দেবেন পুষ্পস্তবক দিয়ে বোর্ডের কর্ণধার শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত ঘোষ মহাশয়। বরণ করে নিচ্ছেন শুভজিৎ ঘোষ। ঘটনা যেগুলো আজকের দিনে হচ্ছে এবং প্রত্যেক যারা শিশু শিল্পী তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ তারা যে ছোট বয়স থেকে একটা তার আঁকা ছবি দেওয়ালে টাঙাতে পারছে, একটা এক্সিবিশনে মানে তার দেখাচ্ছে মানুষকে, সেটা কিন্তু তার প্রথম থেকেই একটা শিক্ষার রাস্তা শুরু হচ্ছে। সেইটা কিন্তু খুব জরুরি। এবং আমাকে যে ছেলেটি আমার একটা পোর্ট্রেট ড্রয়িং করে আমার হাতে তুলে দিল, এটা কিন্তু আমার একটা সুন্দর প্রাপ্তি বলে আমি মনে করি। কারণ আমার এই যে ভালোবাসাটা খুব মানে আমাকে আনন্দিত করেছে এবং আজকের সন্ধ্যাটা অত্যন্ত আনন্দময় সন্ধ্যা এবং বেশ একটা কি বলবো খুব মনোময় পরিবেশ। মানে সবাই এত ভালো ভালো কাজ করেছেন এবং এত সবাই একসঙ্গে যুক্ত হয়েছেন, এটা কিন্তু বড় প্রাপ্তি সকলের জন্য। নমস্কার। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কোনো রাজনীতির কথা হয়, কোনো রাজনীতির মানে আঙ্গিকে আমরা তো যাবো না। ব্যাপারটা যেটা হচ্ছে, কিছুদিন আগে স্যারের আঁকা একটি ঋষি বঙ্কিমচন্দ্রের ছবিটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে একটি সভা থেকে তুলে দেওয়া হয়েছিল। না, আমি রাজনৈতিক কিছু নয়, একদমই রাজনৈতিক কোনো কথা তো নয়। মানে তার আঁকা আমি খুব ফুটিয়ে ফুটিয়ে দেখি, বিভিন্ন তার যখন চারদিকে দেখে খুব ফুটিয়ে দেখি। যখন এটা বলা হলো যে তার নামটা করে যখন বলা হচ্ছে, তখন মানে দেখছি টিভির মধ্যে
তো দেখছিলাম এটাও একটা ব্যাপার। না, আমি ওনাকে তিনটে ছবি ছবি দেওয়া হয়েছে। বিদ্যাসাগর একটা, আর একটা RSS এর প্রথম দিকে। এগুলো শ্রমিক ভট্টাচার্য আমাকে দিয়ে করিয়েছে। আমি CPM আমলে অনেক ছবি করে দিয়েছি। হ্যাঁ, আবার সুজিত বোস আমাকে অনেক কাজ করিয়েছেন, মারাদোনা থেকে শুরু করে মার্টিনেস থেকে সব। আর ওদের তো পুজোর সমস্ত এগুলোই আমার করা। তার সমস্ত হোর্ডিং ব্যানার গুলো আমার ছবি দিয়েই করা হয়। তো এগুলোর মধ্যে আমি কোনো পলিটিক্স এর মধ্যে থাকি না। কিন্তু যখন দেখি এই কাজগুলো, কারণ এই যে না, এরা কিন্তু সকলে আমাকে ভালোবাসে, আমার কাজ থেকে ভালোবাসে, এটাই তো বড় কথা। আমাদের পরম প্রাপ্তি যে মানে আমরা পেয়েছি, আমরা কথা শুনছি, আমাদের পরম প্রাপ্তি। হ্যাঁ, আমাকে সত্যি একটা পরম প্রাপ্তি। আচ্ছা, আমি শুভ আর রঞ্জিত বাপ বেটাতে এবং মাও আছে ওদের সঙ্গে, মানে পুরো ফ্যামিলি এই ভারতীয় চারুকলা মন্দিরটাকে এত ভালোবাসে এবং এমন ভাবে সেটাকে গড়ে তুলেছে। আজকে এই জায়গায় পৌঁছানোর জন্য এদের মানে যে প্রচেষ্টা, সেটাকে সবাই মানে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তবে এটা ভালো, অনেকেই তো করছে। এই সংস্থাটি যেন আরো উত্তর শ্রীবৃদ্ধি পায় এবং শুধু আমার বাংলা নয়, ভারতবর্ষ নয় এবং বাইরেও যেন এটার একটা প্রতিষ্ঠা লাভ করতে পারে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই সংস্থার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করলাম। গানটাতে ওরা গান, কেউ যদি গান গাও গানটা। বিষ্ণু মৃত্যুর ব্যাধি ভয়ন্তস্বস্তি কিঞ্চিত কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রাম বক্ষাং শ্রবণাং যদি গোমাসো বন্যান মুক্তি বিপ্রবক্তাং শ্রুতং যদি গীতবৎসা জীববৎসা সন্ন্যাসাং শ্রবণাং যদি মুখয়ং সংকটে যুদ্ধে পঠন জয়মপ্রাপ্তি ইত্যস্পদে নগ্নি চরোভং গচ্ছেত রাজস্থানে জয়িন্দাং প্রসন্না সর্বদেবতা ভবানে শুভ মহানন্দাগ্নি কোলে চবর্ণে গোপাহি মরিত্যং রক্তদন্তা রহস্যানে শুভধারিণী পাতালে বিষ্ণু বিরূপা সিংহলে দেব মোহিনী স্বেষামুচ্চম দীপে লঙ্কন ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরাজা উত্তর দেশে চ কামাখ্যা নির্মলপদে কালিকা বাংলাদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস্য মনোপূর্ণা ক্ষেত্রে বৈশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজগণতায়নী বরা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মহেশ্বরী ভুবং সর্বভূতানাং বেদাতাং সাগরস্য চ নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণ একাদশী বরা দক্ষস্য হৃদা দেবী দক্ষদক্ষিণানাশিনী রামস্য জানকিতাং হিরবর্ণ ধ্বংসকারিণী চন্দ্রমুণ্ডবাদে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মাতুনী মধুকৈটভ ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুপদা মক্রদা সদা জয়া মে জাগ্রত পাত বিজয়া পাত পৃষ্ঠত্ব
नारायणी शिशुदेश सर्वांगे सिंहवाहिनी शिवदूती प्रचंडा प्रत्यंगे परमेश्वरी विशालाक्षी महामाया कौमारी शंकिनी शिवा चक्रिणी जय दत्ती चरण मतरण प्रिया दुर्गा जयंती काली च भद्रकाली महोदरी नारसिंही च वराही सिद्धि दत्ती सुखप्रदा भयंकरी मारुति महामाया विनाशिनी ब्रह्मजागले ब्रह्मनारदे समवादे अट्टा पुत्रं समाप्तम्। ভারতীয় চারুকলা মন্দিরের ১৬তম বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড বং দর্পণ, সৌজন্যে বং দর্পণ, বিনোদন সবার জন্য। বং দর্পণ, বিনোদন সবার জন্য।